এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টার একটা সাজেশনের পর্ব নিয়ে এসেছি 2026-এর, যেটা তোমাদের 2024 টু 26-এর সেশন চলছে এবং তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টার এক্সাম সেপ্টেম্বরে হবে। তো আজকে থেকে কিন্তু পড়া শুরু করে দাও, না হলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। ফোর্থ সেমিস্টারে কিন্তু সব থেকে বেশি ব্যাক আসে, কারণ অনেকগুলি কোর্স থাকে, তো তার জন্য। আর বিশেষ করে অপশনাল পেপার একটা পেপার থাকে, যে পেপারটা সবার আলাদা হয়, তার জন্য কিন্তু আজকে থেকেই পড়া শুরু করে দাও। আর এই পিডিএফগুলি তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বা ডেসক্রিপশন বক্সে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, ওইখানে যোগাযোগ করে কিন্তু অতি স্বল্প মূল্যে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আগের দিন আমি কোর্স 1.4.6টা দিয়েছিলাম, আজকে কোর্স 1.4.8 দিচ্ছি, ঠিক আছে। এবং এই সাজেশনগুলি যে আমরা দিয়ে থাকি, এগুলি কিন্তু বিগত যে বছরগুলি আছে সেই বছরগুলির এর প্রশ্নপত্রগুলি যাচাই করে কিন্তু আমরা এই পরীক্ষার এই সাজেশনগুলি রেডি করেছি, ঠিক আছে। তো আজকে আমরা যে কোর্স কোডটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কোর্স 1.4.8 ঠিক আছে, নলেজ এন্ড কারিকুলাম। ফার্স্ট আমরা 2 মার্ক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে 2 মার্ক কিন্তু 7টা কোশ্চেন আসে এবং যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়, ঠিক আছে। সবগুলি কোশ্চেন পড়বে, কিন্তু একটা কোশ্চেন যদি বাদ দাও তাহলে কিন্তু কমন পড়বে না। যতগুলি কোশ্চেন দিয়েছি সবগুলি পড়বে এ টু জেড। তো চলো দেখে নিই। ফার্স্ট 2 মার্কের কোশ্চেন, শিক্ষা পাঠ্যক্রম কি, তারপর পাঠ্যসূচি কি, একটি ভালো পাঠ্যপুস্তক 1-2টি বৈশিষ্ট্য লিখো, তারপর পাঠ্যক্রম পঠন নির্ণায়ক 2টি মুখ্য ভূমিকা লেখো বা বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে। তারপর পাঠ্যক্রম ও পাঠ্যসূচির 4টি পার্থক্য লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, এবার ভালো করে পড়ে যাবে। তারপর 6 নম্বর লুকায়িত বা সুপ্ত বা অব্যক্ত পাঠ্যক্রম কি, এটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর পাঠ্যক্রম 2টির প্রয়োজনীয়তা লিখো। 8 নাম্বার সমন্বিত পাঠ্যক্রম কাকে বলে। 9 নাম্বার পাঠ্যপুস্তক কি। 10 নাম্বার পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের 2টি নীতি লিখো। 11 নাম্বার পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বুঝো। 12 নাম্বার এনসিএফটির পুরো নাম কি। 13 নাম্বার ঘটনাগত মূল্যায়ন কাকে বলে। 14 নাম্বার পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে 3টি নির্ধারক নির্ণয় করো। এবং 15 নাম্বার কোশ্চেন এনসিএফটি বলতে কি বুঝো। দেন আমরা যাব 16 নাম্বার কোশ্চেনে, সমাজ কাঠামো বলতে কি বুঝো বা সামাজিক কাঠামো বলতে কি বুঝো। 17 নাম্বার শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি সংজ্ঞা লিখো। 18 নাম্বার একটি আদর্শ পাঠ্যক্রমের 4টি বৈশিষ্ট্য লিখো। 19 নাম্বার মূল্যবোধের গঠনের উপাদানগুলি কি কি। তো অর্থাৎ এখানে কিন্তু 19টা কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। এই 19টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু সবগুলি কোশ্চেন তোমাদের কমন পড়বে। আর এখান থেকে যদি একটা কোশ্চেনও তোমরা বাদ দাও তাহলে কিন্তু কমন পড়বে না। তারপর আমরা যাব 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেনে কিন্তু ফার্স্ট কোশ্চেন, তোমরা জানো 5 মার্কের কোশ্চেনে কিন্তু 5টা কোশ্চেন আসে, যার মধ্যে 3টা কোশ্চেনই লিখতে হয়। তো আমরা কিন্তু 5 মার্কের কোশ্চেন নিয়ে এখন আলোচনা করছি। এবং 5 মার্কের কোশ্চেনের মধ্যে যতগুলি কোশ্চেন দিচ্ছি সবগুলি কোশ্চেন কিন্তু পড়বে। একটা কোশ্চেনও যদি মিস করো তাহলে কিন্তু তোমাদের কমন পড়বে না। তো চলো ফার্স্ট কোশ্চেন, পাঠ্যক্রম পাঠ্যসূচির মধ্যে পার্থক্য, এটা সম্পর্ক বিবৃত করো বা পার্থক্য, এরকম আর কি। মানে পাঠ্যক্রম পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য যদি বলে, ভূমিকা যদি বলে, সব কিন্তু একই হবে। কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, যেহেতু তোমরা টিচিং লাইনে যাওয়ার জন্য পড়ছো এবং যে এটা একটি কিন্তু প্রফেশনাল কোর্স, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। প্রশ্নের কিন্তু যে মুখ্য ভূমিকা সেটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা আনসার লিখতে পারবে না। দেখবে পরীক্ষায় গিয়ে আনসার কমন পড়েছে কিন্তু কোশ্চেন কমন পড়ছে না, এরকম হয়ে যাবে। আর ফার্স্ট অফ অল কোশ্চেনটা পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আনসার লেখা শুরু করবে। তারপরে দেখো আমরা যে কোশ্চেনটা দেখছি এটা হলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। পরবর্তী কোশ্চেন হলো পাঠ্যসূচি রচনা নীতিগুলি আলোচনা করো। পাঠ্যসূচি রচনা নীতিগুলি আলোচনা করো।
কোশ্চেনগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। তারপরে আমরা কোশ্চেন পড়ব 3 নম্বর, পাঠ্যক্রমে ক্ষুদ্র অংশের ও সার্বিক অংশের মূল্যায়নের উপর টিকা লেখো অথবা মাইক্রোস্তর মূল্যায়ন এবং ম্যাক্রোস্তর মূল্যায়নের মধ্যে সম্পর্ক লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু এবার 2026-এ আসবে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর, সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিবার এই কোশ্চেনগুলি রিপিট করা হয়। যেগুলি কোশ্চেন দিয়েছি না, সবগুলি কোশ্চেন মানে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। পরবর্তী এনসিইআরটি 2009 এর আলোকে পাঠ্যক্রম বিকাশের মূলনীতিগুলি আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন, ভারতীয় শিক্ষা ক্ষেত্রে অভিজাত তত্ত্বের প্রভাব আলোচনা করো এবং গিয়ে এটার উপরে টিকা লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাকে ইংরেজিতে বলা হয় এলিটিজম। যদি বাংলাটা না দিয়ে অভিজাত তন্ত্র না দিয়ে এলিজিটম এলিটিজম বলে দেয়, তাহলে তোমরা ইংরাজি মিনিংটা একটু কিন্তু দেখে নেবে। ইংরাজিটা মানে সময় বাংলার সাথে সাথে ইংরাজিটা একটু পড়ে নেবে। অনেক সময় ইংরাজি স্পেলিং করে মানে বাংলায় লিখে দিয়ে দেয় ইংরাজি স্পেলিংটা, ঠিক আছে। এবার আমরা পড়বো 7 নম্বরের কোশ্চেন, সময়সূচির প্রয়োজনীয়তা কি বা সময় তালিকা। বিদ্যালয়ের দ্বিতীয় ঘড়ি, আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্য আলোচনা করো বা সময় তালিকার প্রয়োজনীয়তা কি। শিক্ষক সময় তালিকার প্রয়োজনীয়তা লিখো। অর্থাৎ সময় তালিকা দিয়ে বা সময়সূচি দিয়ে যেটাই আসে এই কোশ্চেনের আনসারটা লিখবে। প্রতিবার দেখেছি আমি একবার এক রকমের কিন্তু কোশ্চেন এসেছে, মানে কোশ্চেন একরকম আলাদা আলাদা আসলেও কিন্তু আনসারগুলি সেম, ঠিক আছে। এবার আমরা চলে যাবো 10 মার্কের কোশ্চেন। তাহলে 5 মার্কে কয়টা কোশ্চেন দিয়েছি? মাত্র কিন্তু 7টা কোশ্চেন দিয়েছি। এই 7টা কোশ্চেন ভালো করে কিন্তু পড়ে যাবে। তারপর কিন্তু 10 মার্কের কোশ্চেন। 10 মার্ক কোশ্চেন, পাঠ্যক্রম পরিচালনা বলতে কি বুঝো? পাঠ্যক্রম পরিচালনার পদ্ধতিগুলো আলোচনা করো অথবা পাঠ্যক্রম সঞ্চালনের ক্ষেত্রে যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো অথবা পাঠ্যক্রম সঞ্চালন যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ কিন্তু এই পাঠ্যক্রম নিয়ে যে আলোচনা 10 মার্কের কোশ্চেন, ভেরি ভেরি একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 10 মার্কে তোমরা জানো যে 2টা কোশ্চেন দেওয়া হয় এবং যার মধ্যে একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে আসবে। পাঠ্যক্রম নিয়ে আলোচনা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এই কোর্স 1.4.8 যেটা, এটা বেশিরভাগ পাঠ্যক্রম পাঠ্যসূচি এগুলি নিয়েই কিন্তু মানে আলোচনা করা হয়েছে। পুরাটা বই যদি তোমরা পড়ো তাহলে দেখবে, তোমরা তো পুরাটা বই পড়ো না, পরীক্ষার আগে শুধুমাত্র নোটস পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে দাও। যদি কেউ বিএড কোর্সটা পুরাটা 1st সেমিস্টার থেকে 4th সেমিস্টার পর্যন্ত পুরাটা কমপ্লিট করো, তাহলে কিন্তু টেট পরীক্ষার মধ্যে প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো, এই টেট পরীক্ষার মধ্যে কিন্তু সিডিপি বলে একটা সাবজেক্ট থাকে, চাইল্ড ডেভেলপ প্যাডাগজি, সেটা কিন্তু আর পড়তে হয় না তখন। আমার ক্ষেত্রে সেরকম হয়েছিল। আমি বিএড এর ক্ষেত্রে কিন্তু এত ভালো করে পড়েছিলাম, আমার কিন্তু টেটে যখন বসেছিলাম আমার কিন্তু সিডিপি একদমই ধরতে হয়নি, আর সিডিপি খুব ভালো নাম্বার উঠেছিল। তারপর 2 নম্বর কোশ্চেন, টিচার এডুকেটরদের পেশাগত উন্নয়নের জন্য এনসিইআরটি 2009 এর সুপারিশ লিখো। অর্থাৎ পরে এটা আবার আরেক বছর আরেকটা ইয়ারে এসেছিল, মননশীল শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম। আবার অন্য আরেকটা ইয়ারে এসেছিল বাস্তবায়নের জন্য এনসিইআরটি 2009 এর সুপারিশ লিখো। অর্থাৎ বিভিন্ন ইয়ারে কিন্তু এই কোশ্চেনগুলো বিভিন্নভাবে আসে। হয়তো এইবারও এই কোশ্চেনটা আসতে পারে এবং অন্যরকম ভাবে আবার আসতে পারে। তার জন্য কিন্তু লক্ষ্য রাখবে এনসিইআরটি 2009 কথাটা লেখা আছে কিনা, থাকলেই কিন্তু এই অ্যান্সারটা হয়ে যাবে। এরকমই হয় প্রতিবার আমি দেখি। যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স, সেই ক্ষেত্রে কিন্তু রিপিট করা হয় প্রতিটা কোশ্চেন এবং যে কোশ্চেনের মানে বুঝতে হয়, কারণ কোশ্চেনগুলি একটু ঘুরিয়ে ফিরে দেয়। প্রতিবারই এরকম করে, কারণ এটা তো আর স্কুল কলেজের পরীক্ষা না, এটা তো তোমরা দিচ্ছ গিয়ে প্রফেশনাল কোর্স, যেটা তুমি শিক্ষক হতে চলছে ফিউচারে, তার জন্য 4th সেমিস্টার কোশ্চেনগুলি একটু এরকমই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে পরে যাবে। প্রতিটা সাজেশন A to Z, একটা কোশ্চেনও কিন্তু মিস করবে না। যদি কোশ্চেন মিস করো তাহলে কিন্তু কমন পড়বে না, বারবার বলছি। আর 4th সেমিস্টারে যদি একবার ব্যাক পাও, সেই ব্যাক কিন্তু ক্লিয়ার করতে মানে
আম, মাথার ঘাম পায়ে চলে আসবে, কারণ পরবর্তী কিন্তু যখন তুমি ফোর্থ সেমিস্টার দেবে তোমার অলরেডি একটা বছর চলে যাবে এবং রেজাল্ট আউট হয় মার্কশিট আস্তে আস্তে অনেক সময়। সেই ক্ষেত্রে তুমি আপার প্রাইমারি বা প্রাইমারি পরীক্ষার মধ্যে বসতে কিন্তু প্রাইমারিতে তো বসা যায় না, আপার প্রাইমারি আর হলো গিয়ে তোমার SL ST পরীক্ষার মধ্যে তুমি যখন বসবে তখন তোমার লাস্ট মার্কশিট আপলোড করতে হয় এবং লাস্ট মার্কশিটের নাম্বারটা কিন্তু আপলোড করতে হয়। সেক্ষেত্রে তুমি করতে পারবে না, তখন তুমি কিন্তু বাকিদের থেকে একটু পিছিয়ে যাবে। সেক্ষেত্রে বারবার বলছি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে ব্যাক আসলেও মানা যায়, কিন্তু ফোর্থ সেমিস্টারে ব্যাক আসলে কিন্তু বড় বিপদে পড়তে হবে। সেটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশন নিয়ে যাবে। এখনো টাইম আছে, সেপ্টেম্বর মাসের পরীক্ষা, আগস্ট মাস পুরাটা পরে রয়েছে। ভালো করে পড়ো, এখন থেকে শুরু করে দাও। পরবর্তী আমরা পড়বো কোশ্চেন 3 নম্বর। একজন শিক্ষক কিভাবে নবম শ্রেণীর একটি সময়সূচি গঠন করবেন অথবা সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করো। এটা কিন্তু নবম শ্রেণী বলেছে, এখানে দশম শ্রেণী বলতে পারে, 11 বলতে পারে, 12 বলতে পারে, যে কোনো ক্লাসে বলো, এটাই কিন্তু আনসার হবে। ঠিক আছে, মাথাটা একটু ইউজ করে কোশ্চেনের ঘনত্বটা বোঝে তারপর কিন্তু আনসার লিখবে। ঠিক আছে, বারবার বলছি কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখ। প্রতিবারই ফোর্থ সেমিস্টার এরকম বর্ণন করে, কারণ ফোর্থ সেমিস্টারটা একটু টাফ করে, যাতে মানে টিচার হতে গেলে তোমার যে কোয়ালিটি থাকতে হয়, এই কোয়ালিটি কিন্তু শেষ ধাপ এটা, যার জন্য একটু টাফ করা হয়। আর এবারে ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে, এত কিন্তু লেট হয় না। এত লেট মানে হলে কিন্তু সেশন অনেক পিছিয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে আমি জানি না কেন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি এরকমটা করলো, ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা এত পিছিয়ে নিল, জানি না কি কেন করলো। কিন্তু তোমাদের কিন্তু লস হয়ে গেল, কারণ জুন জুলাই যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা আগস্টও নয় সেপ্টেম্বরে গিয়ে পরীক্ষাটা হতে চলছে। তারপর 4 নম্বর কোশ্চেন আমরা যাব। সময় তালিকার প্রকারভেদ লিখো, অথবা বিদ্যালয়ের সময় তালিকার বিভিন্ন প্রকারগুলি লিখো, বা বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সাথে আপনার পরিচিতি স্থাপন করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হিডেন কারিকুলামের ভেরি ভেরি একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ভালো করে প্রিপারেশন নাও যাতে ভালো স্কোর করতে পারো। আমরা সাজেশন কতটা কমন পড়ে সেটা তো তোমরা আগের ইয়ারের বা আগের তোমাদের যে দাদা দিদিরা আছে তাদের থেকে কিন্তু জানতে পারবে। আমরা কিন্তু যে আজকে সাজেশন দিচ্ছি এরকম না, কিন্তু বিগত 10-15 বছর ধরে কিন্তু আমরা সাজেশন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী পাঠ্যক্রম প্রণয়নের মেধাতন্ত্র বনাম এডিটিজম বিষয়টি আলোচনা করো, বা পাঠ্যক্রমের মেধা ও অভিজাততন্ত্রের পর্যালোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পাঠ্যক্রমের মেধাসত্তা বনাম অভিজাততন্ত্রের সম্পর্কে টিকা লিখো, বা পাঠ্যক্রম প্রণয়নে মেধাতত্ত্ব বনাম অভিজাততন্ত্রের বিষয়টি আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু মানে পরীক্ষায় আসবেই, ভালো করে পড়ে যাও কোশ্চেনটা, এবং কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। বারবার বলছি কোশ্চেন কিন্তু বুঝে আনসার করবে। কোশ্চেন কিন্তু একটু ঘোরানো ফিরানো থাকবে, যেহেতু এটা তোমাদের লাস্ট সেমিস্টার, তার জন্য প্রতিবারই কিন্তু লাস্ট সেমিস্টারে এরকম ঘুরিয়ে ফিরে করা হয়। তো কয়টা কোশ্চেন দিয়েছি 10 মার্কের, আবার একটু বলে দিচ্ছি। 2 মার্কের 7টা কোশ্চেন আসবে, যার মধ্যে 5টা লিখতে হবে। 5 মার্কের 5টা কোশ্চেন আসবে, যার মধ্যে 3টা কোশ্চেন লিখতে হবে। এবং কিন্তু 10 মার্কের যে তোমাদের 2টা কোশ্চেন আসবে, যার মধ্যে একটা কোশ্চেন লিখতে হবে। টোটাল এখানে 5টা কোশ্চেন দিয়েছি, ভালো করে পড়ে যাবে যাতে কমন আসে, বা তুমি যাতে লিখতে পারো এরকম ভাবে পড়ে যাবে। অত বড় বড় আনসার তো মুখস্থ করা সম্ভব না, একটু পরে বুঝে নেবে যে এটার মানে কি বলছে বা এটাতে কি হয়েছে, এইরকম মানে জেনে নিয়ে তারপর কিন্তু নিজের মতো করে লিখবে। আমরা ছোটবেলা বাংলা গল্প পড়তাম না, গল্প পড়ে তারপর গল্পের মানেটা বুঝে তারপর কিন্তু 5-এর মান আর 10-এর মান কিন্তু নিজের মতো করে বানিয়ে নিতাম। তো সেরকম ভাবেই কিন্তু বিএডটা মনে করো, বিএডের অত বড় বড় আনসারগুলি মুখস্থ না করে এটার মানে বুঝে নেবে এবং নিজের মতো করে কিন্তু সাজিয়ে লিখে নেবে। আর কিছু ইংলিশ মানে থাকে যেগুলি ইংলিশটা একটু পড়ে নেবে। কি হয় অনেক সময় বাংলাটা না দিয়ে ইংলিশটা বাংলা ভাষায় বানান করে লিখে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো ভাই আজকে এখানেই রাখছি। আজকে 2 মার্ক, 4 মার্ক এবং 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের কোশ্চেন দিলাম কোর্স 1.4.8B। নেক্সট সেশনে কিন্তু আমি কোর্স 1.4.10 এর সাজেশন নিয়ে চলে আসবো। তো চলো ভাই আজকে এখানে রাখছি এবং বেস্ট অফ লাক, আজকে থেকে পড়া শুরু করে দাও।